ভয়ের গল্প কথাটা শোনা মাত্রই কিরকম একটা শিহরণ দিয়ে ওঠে শরীরে। ভূতের গল্প শোনা মাত্রই মনে একটা কৌতূহল উঁকি দিয়ে ওঠে। সবার মনে বিশ্বাস অবিশ্বাসের একটা দোটানা ঘোরাফেরা করে। আর এই বিশ্বাস অবিশ্বাসের বিষয়টাকে দূরে সরিয়ে রেখেও শুধুমাত্র গল্প পড়া এবং শোনার আনন্দে মানুষ বারবার ভূতের গল্প শুনতে ভালোবাসে। তাই হয়তো আমরা প্রত্যেকেই শোনার আনন্দে এই বিষয়টিকে ঘিরে খুবই আগ্রহী হয়ে উঠি। তাই এখন থেকে প্রতি সপ্তাহে দি বং স্টোরিতে তোমাদের জন্য থাকছে একটি ভৌতিক সংখ্যার বিশেষ কাহিনী। গল্প শুরু করার আগে মনে রেখো, তুমি গল্প শুনছ, ভয় পেও না। আমাদের শ্রোতা এবং পাঠকদের কথা মাথায় রেখেই আজকে আমাদের নিবেদন নিশীথ রাতের আতঙ্ক। গল্পটি আমরা নিয়েছি বাংলাদেশের লেখক আকাশ মণ্ডলের ভৌতিক গল্প সংকলন থেকে। গল্পের মূল চরিত্র অর্থাৎ যে গল্পটি বলছে সে আরিফের চরিত্রে সৌভিক সরকার, কাকা এবং অন্যান্য চরিত্র রোহান বিশ্বাস, সাউন্ড এফেক্ট এবং এডিটিং রোহান বিশ্বাস ও সৌভিক সরকার, পরিকল্পনা রোহান বিশ্বাস। শুরু হচ্ছে নিশীথ রাতের আতঙ্ক। এখনো আমি মাঝরাত্রিরে জেগে বসে থাকি ভূতের ভয়ে। ঘটনাটি মনে পড়লে আজও শরীরের মধ্যে কিরকম শিহরণ দিয়ে ওঠে। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 15 বছর আগে, কিন্তু আমার মনে হয়তো বারবার উকি দেয় এই তো সেদিন ঘটল ঘটনাটি। ঘটনার কথাটি মনে হলে হাত পা আমার কেমন এখনো ঠান্ডা হয়ে যায়। আমরা তখন পুরনো ঢাকাতে থাকি, বাবা সরকারি চাকরি করে, বলা নেই কওয়া নেই হঠাৎ করেই আমরা বড়লোক হয়ে গেলাম, তাও আবার বাবার এক পিসির কল্যাণে। বাবার বড়লোক পিসির মৃত্যুর পর তার বিষয় সম্পত্তির ছোট্ট একটি অংশ আমাদের হঠাৎ করে রাতারাতি বড়লোক করে দিল। আমরা ভাড়া বাড়ি থেকে নিজেদের বাড়িতে উঠলাম, তাও আবার 3 তলা বাড়ি, 6টা ভাড়াটিয়া সহ বিশাল বাড়ি। আমরা উঠেছি দোতলায়। সারাদিন ভাই বোনেদের সঙ্গে আনন্দ করে সময় কেটে যায়। বাড়ির সামনে 2টো বড় বড় মেহগিনি গাছ, তার একটিতে ছোট কাকু দোলনাটা নিয়ে দেওয়াতে আমাদের আনন্দের মাত্রা বেড়ে গেছে কয়েক গুণ। সারাদিন হইচই, বিকেলবেলা সবাই মিলে ছাদে খেলা করতাম। এত বিশাল ছাদ আমি আগে কখনো কল্পনাও করতে পারতাম না, তা আবার নিজেদের ছাদে। সাধারণত মা সবসময় তালা দিয়ে রাখতেন, শুধু বিকেল বেলায় খুলে দিতেন। সন্ধ্যার পর শুধু পড়তে বসতাম। রাতে খাওয়া দাওয়ার পর কাকুর কাছে গল্প শুনতে বসা। কাকু নিত্য নতুন ভূতের গল্প বলে আমাদের ভয় পাইয়ে দিতেন। মাঝে মাঝে মাও আমাদের সঙ্গে এসে যোগ দিতেন। গল্প শেষে প্রায়ই হেসে ফেলতেন, আর ভাবতেন হয়তো ভূত বলে কিছু নেই। দেখতে দেখতে আমার এসএসসি পরীক্ষা চলে এলো। ভালো রেজাল্ট করলে পারলে বাবা রেসিং সাইকেল কিনে দেবে বলেছিল, তাই রাত জেগে পড়াশোনা করছি। ভালো রেজাল্ট করার চাইতে আমার সাইকেলটার দিকেই বেশি মনোযোগ। বাড়ির সবাই ঘুমিয়ে গেলেও আমি সারা রাত জেগে পড়ি। মাঝে মাঝে ঘরের ভেতর হাঁটাহাঁটি করি। বেশি খারাপ লাগলে ছাদে চলে যাই, কারণ কাকু বলেছেন ছাদে গেলে রাতের একটা আলাদা ভাষা আছে, সেটা বোঝা যায়, আর সেটা দেখলে মনটাও হালকা হয়ে যায়। তাছাড়া রাতের আকাশ আমার দেখতেও খুব ভালো লাগে। বিশাল রহস্যময় আকাশের শৈল্পিক কারুকার্য আমাদের সব সময় মুগ্ধ করে। সেদিন ছিল পূর্ণিমার রাত। রাত প্রায় 3টে বাজে হবে। আমি গভীর মনোযোগ দিয়ে পড়ছিলাম। বাড়ির সবাই ঘুমোচ্ছে। হঠাৎ ছাদ থেকে ধূপ ধূপ শব্দ ভেসে এলো। বিকেলবেলায় আমরা ছাদে খেললে যেমনটি শব্দ হয় ঠিক তেমনটি। আমি বেশ অবাক হলাম, এত রাতে ছাদে আবার কে খেলছে? কাকু আর আমি একই রুমে থাকি। বেশ কয়েকবার শব্দ হওয়ায় কাকুকে ডাক দিলাম। কাকুর ওঠার নাম মাত্র নেই, নাক ডেকে ঘুমাচ্ছে। অনেকক্ষণ ডাকাডাকি করার পরে কোনো রকম মাথা তুলে বললেন, তুই গিয়ে দেখ না কে, আমাকে আবার ডাকছিস কেন? এদুর টেদুর হবে হয়তো। বলে কাকু আবার নাক ডাকতে শুরু করলেন। এদিকে ছাদের শব্দ দৌড়াদৌড়ির পর্যায়ে চলে গেছে। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম আমার তেমন ভয় করছে, বরং দেখতে ইচ্ছে করছে এত রাতে কে ছাদে দৌড়াদৌড়ি করছে। আমাদের রান্নাঘরের দেওয়ালে মা ছাদের চাবি ঝুলিয়ে রাখেন। আমি ঘর থেকে বের হয়ে ছাদের চাবি নিলাম। আমাদের ফ্ল্যাট থেকে বের হতেই ডান দিক দিয়ে উঠে গেছে ছাদের সিঁড়ি।
প্রতিটি বারান্দায় বাতি জ্বলছে। 3 তলার বারান্দা জুড়ে ছাদের সিঁড়ি। আমি ছাদের সিঁড়িতে ওঠার পরও কোনো ভয় লাগছিল না। 3 তলা থেকে ছাদের দরজা দেখা যায়, বন্ধ দরজা, তালাও দেখা যাচ্ছে। তবে ছাদে শব্দ করছে কে? ঠিক বুঝতে পারছি না তো। আমি ছাদের তালা খুলে ফেললাম। চাঁদের আলোয় ছাদ ভেসে যাচ্ছে। ছাদে বের হলেই সামনে রবিন চাচাদের 4 তলা বাড়ি। রবিন চাচাদের বাসা থেকে আমাদের পুরো ছাদটা দেখা যায়। ছাদের এ মাথা ও মাথা বেশ ভালো করে দেখলাম, কেউ নেই। আমি বেশ অবাক হলাম, তাহলে শব্দ করল কে? জলের ট্যাঙ্কির উপর দেখলাম, না, কেউ নেই। এবার কিন্তু আমার গা বেশ ছমছম করছে। আশেপাশের বাড়িগুলোর দিকে বেশ কয়েকবার তাকিয়ে আমি নিচে নেমে এলাম। ঘরে এসে ঢকঢক করে 2 গ্লাস জল খেলাম। এমনিতে আমি বারবার হিসু করতে হয় বলে রাতের বেলা জল কম খাই, কিন্তু সেদিন তেষ্টাটা যেন মিটছিলই না। 2 গ্লাস জল শেষ করার মুহূর্তে আবার জল খেতে ইচ্ছা করছিল। ঠিক সেই সময় ধূপ ধূপ শব্দ ভেসে এলো। আমি গ্লাসটি রেখেই উঠে পড়লাম। ছাদের সিঁড়িতে এসে দেখি, না, ছাদ তো তালা মারাই আছে, দরজা বন্ধ। কিন্তু দরজার ওপাশে কে যেন দৌড়চ্ছে। আমি ভয়ে ভয়ে তালা খুলে ছাদে এলাম। আবারও ছাদের আলোয় চোখ ভেসে গেল। আমি পুরো ছাদ বেশ ভালো করে দেখলাম, না, কেউ নেই। নিজেকে কেমন বোকা বোকা মনে হলো। নিজেকে সান্ত্বনা দিলাম, হয়তো রাত জেগে পড়ার ফলে উল্টোপাল্টা শব্দ শুনছি, স্বপ্ন দেখছি। স্বপ্ন? জেগে জেগে মানুষ আবার স্বপ্ন দেখে নাকি? ছাদতলা দিয়ে নামার জন্য পেছন ঘুরতেই চমকে উঠলাম। হাতের ডান পাশে সিঁড়ির শেষ মাথায় ছাদের দেয়াল ঘেঁষে কে যেন বসে আছে। ভয়ে আমার বুকের তখন হাঁপড়ের মতো ওঠানামা করছে। আমি কোনো রকম জিজ্ঞাসা করলাম, কে কে ওখানে? হালকা আলো স্পষ্ট দেখা যাচ্ছে। 2 হাঁটুর মাঝখান থেকে মাথা রেখে কে যেন বসে আছে। ছোট্ট শরীরটা দেখে 8-10 বছরের বাচ্চা বলে মনে হলো। আমিও কানে তখন কিচ্ছু শুনছি না, চোখও ভালো করে দেখছি না, এটাই মনে হচ্ছে আমার। শুধু তাকিয়ে আছি আর জোরে জোরে চিৎকার করে জিজ্ঞাসা করছি, কে কে ওখানে? বেশ কয়েকবার চিৎকার করতে সামনে বসে থাকা হাঁটু থেকে মাথা তুলে আমার দিকে তাকালো। ভয়ে আমি চমকে উঠলাম। জাপানি ভূতের সিনেমায় দেখা 8-9 বছরের একটি ছেলে আমার দিকে হাঁটু থেকে মুখ তুলে তাকালো। বড় বড় 2 চোখ, সমস্ত মুখ কেমন ফ্যাকাশে হয়ে আছে। অনেকক্ষণ জলে ভিজলে চামড়া যেরকম ফ্যাকাশে হয়ে যায়, ঠিক তেমনটি। আমি আরো জোরে চিৎকার করলাম, কে কে? ছেলেটি কোনো উত্তর দিল না, শুধু একটি হাত আমার দিকে বাড়িয়ে দিল। আমি ভয়ে তখন কিভাবে যে নিচে নেমে এলাম বলতে পারবো না। হঠাৎ মনে হলো আমার দিকে যেন সে তাড়া করে এগিয়ে আসছে। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। ঠিক জ্ঞান হারাবো এই মুহূর্ত আমি কোনো রকম বেরিয়ে এসে ছাদের দরজাটা বন্ধ করে নিচে ছুটতে ছুটতে নেমে এলাম। আমার আর কিছু মনে নেই, জ্ঞান হারালাম। যখন চোখ খুললাম তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি। মা, বাবা, কাকু আর একজন ডাক্তার আমায় ঘিরে আছেন। বাবা কাকুকে বকছেন, আরে সবসময় ভূতের গল্প শোনাস কেন বলতো? এরকম ভাবে ভয় পায় ছেলেটা। মার হাতের ফাঁক দিয়ে আমার চোখ যখন দরজার কাছে গেল তখন আবার চমকে উঠলাম। ছাদে দেখা ছেলেটি দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমার চোখাচোখি হতেই সেই ভয়ঙ্কর দৃশ্য, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। আমার সামনের দিকে হাত তুলে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। বুকটা আমার বন্ধ হয়ে আসছে মনে হলো। আরো একবার ডান হাতটি আমার দিকে বাড়িয়ে দিল। কি বিভৎস! চোখ আমি নিমেষে বন্ধ করলাম। আমি আবার জ্ঞান হারালাম। সেবার অনেকদিন হাসপাতালে থাকতে হয়েছিল। কি জন্য, কি অসুখ তাও আমার জানা নেই। তবে বেশ কিছুদিন জ্বর ছিল, শরীরটাও খারাপ ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই রাতের পর আর ওই দিনটার পর সে ছেলেটিকে
আর কোনো দিনও দেখা যায়নি, আমাদের ছাদে হোক বা দরজায়। সেরাতে অবশ্য আর একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল, সেটা না বললেই নয়। আমাদের পাশের বাসার রবিন চাচা মারা গিয়েছিল হঠাৎই, কিভাবে জানা যায় না। কিছু দেখে নাকি ভয় পেয়ে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেছিল। ভয় মানুষ এভাবে মারা যায়, হয়তো এমন কিছু আমাদের অজানা। আমি বলতে পারবো না এই দুটি ঘটনার মাঝখানে কোনো মিল আছে নাকি। কি দেখেছিলাম, কি হয়েছিল তা আমারও অজানা। কিছু কিছু জিনিস তো ঘটে যা বিজ্ঞান, মানুষের কল্পনা সব কিছুকে ভুলিয়ে সেটাকে ছাপিয়ে যায়। এবার তোমরাই ভেবে দেখো ঠিক কি হয়েছিল। আমার তো অজানা। আজ এ পর্যন্তই। এতক্ষণ শুনছিলে আকাশ মণ্ডলের লেখা নিশীথ রাতের আতঙ্ক। গল্পটি আমরা নিয়েছিলাম বাংলাদেশের ভৌতিক গল্প সংকলন থেকে। গল্পটি কিরকম লাগলো তোমাদের কমেন্ট বক্সে মেনশন করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রতি সপ্তাহে তোমাদের জন্য থাকবে দি বং স্টোরিতে এরকমই হরর স্পেশাল কাহিনী। নমস্কার।